ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি আলোচনা করব অ্যারিস্টটলের বিপ্লবের তত্ত্ব সম্পর্কে। অ্যারিস্টটলস রেভলিউশন থিওরি, এটা অ্যারিস্টটলের একটি গুরুত্বপূর্ণ মতবাদ, বিপ্লবের মতবাদ। বিপ্লব সম্পর্কিত বিভিন্ন মতবাদ আছে, বিভিন্ন ধরনের বিপ্লব আছে, কিন্তু অ্যারিস্টটলের বিপ্লবের ধারণা প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রগুলির প্রেক্ষাপটে গড়ে উঠেছে। অ্যারিস্টটলের বিপ্লবের তত্ত্ব আলোচনার আগে আমাদের জানতে হবে যে অ্যারিস্টটল কোন সময়ে জন্মগ্রহণ করেন এবং তিনি কবে মারা যান। অ্যারিস্টটল খ্রিস্টের জন্মের 384 খ্রিস্টপূর্বাব্দে তিনি জন্মগ্রহণ করেন এবং মারা যান 322 খ্রিস্ট অব্দে 322 অব্দে মারা যান। দেখো, এই যে 384 থেকে কমে 322 খ্রিস্ট পূর্বাব্দ হলো, এটার মূল কারণ হলো যে যিশুর জন্মের আগে, তার যেহেতু যিশুর জন্মের আগে, সেহেতু সালটা কিন্তু কমে যাবে, তাই জন্মের সালটা 384 আর মারা যাওয়ার সালটা হলো 322। তো হিসাব করলে আজ থেকে যিশুর জন্ম 2025 আজকে। তো এর প্রেক্ষাপটে দেখো, হিসাব অনুযায়ী আজ থেকে 2347 বছর আগে 2347 বছর আগে অ্যারিস্টটল গ্রিসের নগর রাষ্ট্রে জন্মগ্রহণ করেন এবং তিনি মারা যান 2429 বছর আগে। তাহলে এটা আজকের ব্যাপার নয়, প্রাচীন গ্রিসের ব্যাপার। তাই প্রাচীন গ্রিসে ছোট ছোট নগর রাষ্ট্র ছিল, সেই নগর রাষ্ট্রের প্রেক্ষাপটে অ্যারিস্টটলের বিপ্লবের তত্ত্ব আলোচনা করতে হবে এবং অ্যারিস্টটলের বিপ্লবের তত্ত্বের মূল্যায়ন করতে হবে। অ্যারিস্টটলের বিভিন্ন তত্ত্ব আছে, আমার ছোট ছোট ভিডিও আছে, তোমরা দেখবা সার্চ করে। অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্ব আছে, অ্যারিস্টটলের সরকারের শ্রেণী বিভাজন সম্পর্কে তত্ত্ব আছে, বা সংবিধানের যে শ্রেণী বিভাজন, সংবিধান মানে তোমার সরকারের যে শ্রেণী বিভাজন একই, সেটা নিয়ে আমার ভিডিও আছে। অ্যারিস্টটলের ন্যায় তত্ত্বের ভিডিও আছে, অ্যারিস্টটলের এডুকেশনের তত্ত্ব সম্পর্কে আলোচনা আছে, একাধিক ভিডিও আমার আছে, তোমরা দেখবে। আজকের আমার আলোচনা হচ্ছে রেভলিউশন থিওরি বা বিপ্লবের তত্ত্ব। অ্যারিস্টটলের সমকালীন প্রেক্ষাপটে অ্যারিস্টটলের এই তত্ত্বকে আলোচনা করতে হবে। পরবর্তীকালে মার্ক্সবাদ অনুযায়ী বিপ্লবের তত্ত্ব গড়ে উঠেছে এবং অমার্ক্সীয় বিপ্লব, সামন্তবাদের বিরুদ্ধে একাধিক দেশে বিপ্লব ঘটেছে, সংগঠিত হয়েছে। ফরাসি দেশে বা ফ্রান্সে 1789 সালে ফ্রেঞ্চ রেভলিউশন, ফ্রান্সে 1830 সালে জুলাই মাসে জুলাই রেভলিউশন বা বিপ্লব, ফ্রান্সে 1848 সালে ফেব্রুয়ারি বিপ্লব সংগঠিত হয়েছে। এইসব বিপ্লবের প্রকৃতি এবং এই সব বিপ্লবের নেতৃত্ব প্রদানকারী ব্যক্তিদের চরিত্রের থেকে অ্যারিস্টটলের আজ থেকে সেই 2300 বছর আগের কথা বলছি, 2300-2400 বছর আগে, 2347 সাল, 2347 সাল নয়, 2347 বছর আগে জন্ম যার এবং 2429 সালে যার,
24-29 বছর আগের কথা। তাই তাই আজকের প্রেক্ষাপটে বিপ্লবের ধারণা থেকে অ্যারিস্টটলের বিপ্লবের ধারণা আলাদা। তবু অ্যারিস্টটল গ্রিসের নগর রাষ্ট্রগুলির রাজনৈতিক অস্থিরতা, নগর রাষ্ট্রগুলির মধ্যে বিরোধ, আক্রমণ প্রতি আক্রমণ, গ্রিসের নগর রাষ্ট্রের কৃতদাস ব্যবস্থা, অধিকাংশ মানুষ শোষিত, বঞ্চিত, নির্যাতিত। যদিও তিনি দাস ব্যবস্থাকে স্বাভাবিক ব্যবস্থা বলে বর্ণনা করেছেন, অ্যারিস্টটলের দাস ব্যবস্থা সম্পর্কে আলাদা আমার ভিডিও আছে, দেখবে। তো তবু কিন্তু শাসকের পরিবর্তন, শাসক জনগণের উপর অন্যায় করে, অবিচার করে এবং তার প্রতিবাদ করে জনগণ। এবং কি কি কারণে শাসক শাসিত জনগণ বিপ্লবের দিকে যায়, তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়, রাষ্ট্রের প্রতি তারা আনুগত্য স্বীকার করে না, রাষ্ট্রের আইন মান্য করে না, রাষ্ট্রের বিচার ব্যবস্থাকে মান্য করে না, কেন হয় সে সব বিষয়ে তার বিপ্লবের তত্ত্বে আলোচনা আছে। অ্যারিস্টটলের রাজনৈতিক চিন্তা, অর্থাৎ তার জাস্টিস থিওরি, অ্যারিস্টটলের স্টেট থিওরি, অ্যারিস্টটলের স্লেভ সিস্টেমের থিওরি, অ্যারিস্টটলের অন্যান্য যে রাজনৈতিক বিষয়ের আলোচনা, সবকিছু তার বিখ্যাত গ্রন্থ পলিটিক্সে আলোচনা করেছেন। প্লেটো যেমন তার একাধিক গ্রন্থে তার রাজনৈতিক ভাবনাকে তুলে ধরেছেন, তেমনি অ্যারিস্টটল তার একটি বইয়ের নাম পলিটিক্স। পলিটিক্স কিন্তু এই পলিটিক্সের 8টা খণ্ড আছে, 8টা খণ্ড। পলিটিক্স বুক 1, পলিটিক্স বুক 2, পলিটিক্স বুক 3, পলিটিক্স বুক 4, পলিটিক্স বুক 5, পলিটিক্স বুক 6, পলিটিক্স বুক 7, পলিটিক্স বুক 8, মানে 8টা খণ্ড। ঠিক আছে? এই 8টা খণ্ডের মধ্যে পলিটিক্স 5, বুক 5-এ তিনি এই বিপ্লবের তত্ত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। এবার আমরা দেখো, সাধারণভাবে আমরা বলি বিপ্লব হচ্ছে একটি পরিবর্তন, অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, শাসন ব্যবস্থার ক্ষেত্রে মৌলিক পরিবর্তন বা ব্যাপক পরিবর্তনকে বলা হয় বিপ্লব। এটা হচ্ছে অমার্ক্সীয় ব্যাখ্যা অনুযায়ী বিপ্লব। আর মার্ক্সীয় ব্যাখ্যা অনুযায়ী বিপ্লব হচ্ছে একটা ঐতিহাসিক প্রক্রিয়া বা পদ্ধতি, যে প্রক্রিয়া বা পদ্ধতিতে বিদ্যমান সমাজ, রাজনৈতিক, অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন হয়, বিদ্যমান উৎপাদন সম্পর্কের পরিবর্তন হয়, বিদ্যমান শোষণ ভিত্তিক সমাজের, বিদ্যমান অর্থ বৈষম্যমূলক সমাজের পরিবর্তন হয় এবং নতুন উৎপাদন পদ্ধতি চালু হয়, নতুন উৎপাদন সম্পর্ক তৈরি হয়, নতুন উন্নত প্রগতিশীল অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক কাঠামো গড়ে ওঠে এবং নতুন শাসক শ্রেণী ক্ষমতায় আসে। নতুন শাসক শ্রেণী আগের শাসক শ্রেণীর তুলনায় উন্নত, প্রগতিশীল। পুরাতন সমাজের জায়গায় নতুন যে সমাজ তৈরি হলো সেটা কিন্তু আরো বেশি উন্নত এবং প্রগতিশীল। এমন একটা প্রক্রিয়াকে বলা হয় বিপ্লব। এটা হচ্ছে মার্ক্সবাদী। এইবার আমরা অ্যারিস্টটল বিপ্লবের অর্থ বলতে কি বুঝিয়েছেন সেটা নিয়ে আলোচনা করব। অ্যারিস্টটল
বিপ্লবের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন রাষ্ট্রের সংবিধানের পরিবর্তন। অ্যারিস্টটল রাষ্ট্রের শাসনতন্ত্র বা সংবিধান বলতে গেলে তিনি 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 সরকারের পরিবর্তনকে বুঝিয়েছেন। অ্যারিস্টটলের পলিটিক্স গ্রন্থে উল্লেখিত যে ক্লাসিফিকেশন অফ গভর্নমেন্ট, দ্যাট ইজ ক্লাসিফিকেশন অফ কনস্টিটিউশন। তাহলে classification of constitution, that means classification of government. Okay, তাহলে এই জায়গায় দাঁড়িয়ে রাষ্ট্রের সংবিধানের পরিবর্তন, শাসন ব্যবস্থার ধরনের পরিবর্তন, যে ধরনের শাসন ব্যবস্থা আছে, অনাচারমূলক শাসন ব্যবস্থা, বৈষম্যমূলক শাসন ব্যবস্থা, সাধারণ মানুষ ন্যায় বিচার পাচ্ছে না, সাধারণ খেটে খাওয়া মানুষ, সেই যুগে দাঁড়িয়ে আজ থেকে 2300-2400 বছর আগের কথা, গ্রিসের নগর রাষ্ট্রগুলিতে প্রায় মানুষ ছিল কৃতদাস, যাদের কোনো অধিকার ছিল না, স্বাধীনতা ছিল না, সম্পূর্ণভাবে তারা জমির কৃতদাসত্ব করত এবং মালিকেরও কৃতদাসত্ব করত। কৃতদাসত্ব থেকে তারা মুক্তি পেত না। দৈহিক নির্যাতন, মানসিক নির্যাতন তাদের উপরে করা হতো। সেই সমাজ ব্যবস্থার, সেই অর্থ ব্যবস্থার, সেই রাজনৈতিক ব্যবস্থার বড় পরিবর্তন হলো বিপ্লব। অ্যারিস্টটল বিপ্লব বলতে এটাকেই বুঝিয়েছেন। সমকালীন অর্থনৈতিক, সমকালীন রাষ্ট্রের সংবিধান, সরকারের পরিবর্তন, সংবিধান মিন্স সরকারের পরিবর্তন, সমাজের পরিবর্তন, বৈষম্যমূলক সমাজ, সমাজ দুটি শ্রেণীতে বিভক্ত ছিল। একদিকে জমির মালিক বা কৃতদাস মালিক, মাস্টার, অন্যদিকে স্লেভ বা কৃতদাস। স্লেভদের শোষণ নিপীড়ন করত, আর স্লেভরা এই শোষণের হাত থেকে বাঁচার জন্য এই সংবিধান, এই রাষ্ট্রের সরকারের পরিবর্তন ঘটালে, সমাজ ব্যবস্থার পরিবর্তন ঘটালে, সেটাই হলো অ্যারিস্টটলের মতে বিপ্লব। অ্যারিস্টটল বিপ্লবের কারণ উল্লেখ করেছেন, বিপ্লব আকাশ থেকে পড়ে না, নিরীহ খেটে খাওয়া মানুষ অযথা সরকারের পুলিশ বাহিনী, মিলিটারি বাহিনী, গোয়েন্দা বাহিনীর অত্যাচার, তাদের হাতে নিহত হতে কেউ চায় না। তাদের রুজি রোজগারের বিষয়, জীবনে খেয়ে পরে বেঁচে থাকার বিষয়, সেই তাগিদে তারা বিপ্লবের পথে পা দেয় এবং রাষ্ট্র ব্যবস্থাতে সশস্ত্র লড়াই হতে পারে দাবি পূরণের জন্য। তাহলে সেই বিপ্লবটা কিন্তু আপনা আপনি কখনই হয় না। তাই অ্যারিস্টটল বিপ্লবের বহু কারণ উল্লেখ করেছেন। কি কি কারণ? 1 নম্বর দেখো, অসমতা ও অবিচার। অসমতা এবং অবিচার। গ্রিসের নগর রাষ্ট্রগুলিতে জমির মালিক ছিল মুষ্টিমেয় ব্যক্তি, তারা মাস্টার নামে পরিচিত ছিল। তারাই রাষ্ট্র তৈরি করেছে, রাষ্ট্রীয় শক্তি, রাষ্ট্রের সঙ্গে যুক্ত পুলিশ বাহিনী, মিলিটারি বাহিনী, গোয়েন্দা বাহিনী, জেলখানা তৈরি করেছে, কৃতদাসদের অত্যাচার করবার জন্য, নিপীড়ন করবার জন্য। রাষ্ট্র আদিম সাম্যবাদী সমাজে ছিল না। তাহলে এই ধরনের রাষ্ট্র কাঠামোতে গ্রিসের অধিকাংশ মানুষ ছিল দরিদ্র, কৃতদাস, জমির মালিকানা থেকে বঞ্চিত। তারা শোষিত, নির্যাতিত, লাঞ্ছিত,
দৈহিক দিক থেকে এবং মানসিক দিক থেকে তাদের উপরে দৈহিক নির্যাতন এতটা করা হতো যে কৃতদাস মালিকরা তাদেরকে মারতে মারতে হত্যা করত। এহেন পরিস্থিতিতে এহেন একটা অবস্থা হচ্ছে অসমতা, এবং তাদের উপরে যে অত্যাচার করা হতো সেটা হলো অবিচার। অতিরিক্ত ধনী গ্রিসের নগর রাষ্ট্রগুলিতে ছিল, তাদের সংখ্যা ছিল খুবই কম, আর দরিদ্র কৃতদাসের সংখ্যা ছিল বেশি। ধনী এবং দরিদ্রের মধ্যে ব্যাপক অর্থ বৈষম্য, ধনীরা দরিদ্র মানুষের উপরে অন্যায় করে, অবিচার করে, সেইটা উপলব্ধি করে সম্পত্তির অনিয়ম, অবিচার, নির্যাতন সবকিছু হলো বিপ্লবের একটা বড় কারণ, এক নাম্বার। তাহলে আমি কি বললাম, পয়েন্টটা মনে রাখবে। সমতা, অসমতা, অসমতা সাম্য নয়, কিন্তু প্রত্যেকটা মানুষ সুযোগ সুবিধা পেত না, পায়নি। তাই বিপ্লবের অন্যতম কারণ হিসাবে অ্যারিস্টটল বলেছেন অবিচার আর অসমতা। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। ফার্স্ট পয়েন্ট। দুই নাম্বার পয়েন্ট। দুই নাম্বার পয়েন্ট কি? দুই নাম্বার হচ্ছে, প্লেন নাম্বারিং করি, তোমাদের ভালো হবে। দুই নাম্বার হচ্ছে শাসকদের স্বেচ্ছাচারিতা। দাস মালিক, কৃতদাস মালিক, অত্যাচারী, শোষক, নিপীড়ক, নিপীড়নকারী, দমনকারী, তারাই রাষ্ট্রীয় কাজে অংশ নিত, তারাই নাগরিক। আর কৃতদাস মহিলা, বিদেশি, তারা নাগরিক হিসাবে গণ্য হতো না। একমাত্র এই প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রগুলিতে, আবারও বলছি, আজ থেকে 2350 বছর আগে থেকে 2429 বছর এর কথা, আমি আগের কথা বলছি, সেখানে শাসকদের স্বেচ্ছাচারিতা ছিল। স্বেচ্ছাচারিতা কি? শাসকরা, আমি আগেই বলেছি, রাষ্ট্রটা তৈরি করেছে জমির মালিকরা, কৃতদাস মালিক তারাই। এই কৃতদাসদের উপর শোষণ, অত্যাচার করবার জন্য, এটা স্বেচ্ছাচারিতা। শাসক তার ক্ষমতাকে মিসইউজ করেছেন, আর জনগণ সেটা কিন্তু সহ্য করতে বেশি দিন পারবে না। শাসকরা দুর্নীতি করত, তারা অহংকারী, তারা জনগণ, অধিকাংশ জনগণ অর্থাৎ কৃতদাস এবং অবহেলিত মহিলাদের মতামতকে গুরুত্ব দিত না। এটাও একটা বিপ্লবের কারণ বলে অ্যারিস্টটল যখন তত্ত্ব লিখছেন তখন কিন্তু বিপ্লব ঘটেনি, বিপ্লবের কারণগুলো উনি বলেছেন। অনেক পরবর্তীকালে, অনেক পরে বিপ্লব হয়েছে, তার তত্ত্বের প্রয়োগ হয়েছে। তাই শাসকদের স্বেচ্ছাচারিতা, আজকের দিনেও কিন্তু বিপ্লব ঘটবে যদি শাসকদের স্বেচ্ছাচারিতা, স্বজন পোষণ, দুর্নীতি, অহংকার, জনমতকে উপেক্ষা করায়, তাহলে আজকের দিনেও কিন্তু বিপ্লব ঘটবে। অ্যারিস্টটলের বিপ্লবের কারণ আলোচনার ক্ষেত্রে আমরা এটা লক্ষ্য করছি। বাংলাদেশে সরকারের পরিবর্তন, অভ্যুত্থান, শ্রীলঙ্কাতে অভ্যুত্থান, নেপালে গণ বিপ্লব হয়ে গেল। শাসক দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল, স্বজন পোষণ করত। তাই নেপালের সাধারণ মানুষ, বিশেষ করে যুব শক্তি, বিপ্লবের ডাক দিয়েছিল। এটাকে বলা হয় গণবিপ্লব। তার সঙ্গে সর্বস্তরের মানুষ যোগ দিয়েছিল। তাহলে এখানে দেখছি শাসকদের স্বেচ্ছাচার বিপ্লবের একটা কারণ, মনে রাখতে হবে।
তিন নাম্বার হলো, তিন নাম্বার কারণ কি বিপ্লবের? রাজনৈতিক দলের বিভাজন। একটা রাজনৈতিক দলের বিভাজন ঘটতে পারে, দলের মধ্যে গোষ্ঠীর উদ্ভব হতে পারে, দলের মধ্যে একাধিক উপগোষ্ঠী সৃষ্টি হতে পারে। তখন কি হয়? বিপ্লব হতে পারে। সাধারণ খেটে খাওয়া মানুষ এই গোষ্ঠী উপগোষ্ঠী চায় না। গোষ্ঠী উপগোষ্ঠীরা তারা নিজেদের স্বার্থে বিপ্লব, নিজেদের স্বার্থে রাষ্ট্রকে ব্যবহার করে। সুতরাং অ্যারিস্টটল বলেছেন যে গোষ্ঠীগত দ্বন্দ্ব, দলের মধ্যে দ্বন্দ্ব, উপদলীয় কোন্দল, এর ফলে কিন্তু বিপ্লব সংঘটিত হতে পারে। এটা হলো 3 নাম্বার পয়েন্ট। 4 নাম্বার বিপ্লবের কারণ। 4 নাম্বার বিপ্লবের কারণ কি? 4 নাম্বার বিপ্লবের কারণ হচ্ছে উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তিদের ভূমিকা। দেখো, দেশে কিছু মানুষ থাকে যে তাদের আকাঙ্ক্ষার শেষ নেই। অর্থ বেআইনি ভাবে আত্মসাৎ করার তাদের লোভ এতটাই বেশি যে তারা ক্ষমতাকে অপব্যবহার করে, অপব্যবহার করে নিজেদের বাড়ি গাড়ি সম্পদ সংগ্রহ করে। তারা সাধারণ মানুষের অর্থে জীবনযাপন করে, সাধারণ মানুষের অর্থেই তারা লাক্সারি জীবনযাপন করে। সুতরাং তারা কিন্তু সাধারণ মানুষের কথা ভাবেন না। সাধারণ মানুষের ট্যাক্সের পয়সাতেই সরকারের ক্ষমতাসীন ব্যক্তিদের বাড়ি গাড়ি ঠাঁট বাট লাক্সারি লাইফ সবকিছু। অথচ সাধারণ মানুষকে তারা মানুষ হিসাবে গণ্য করেন না। তাদের আশা আকাঙ্ক্ষা অতিরিক্ত। তারা ভুলে যান যে আমরা জনগণকে বিভ্রান্ত করে, জনগণকে ঠকিয়ে আমরা কিন্তু এই ধরনের জীবনযাপন করছি। তাহলে উচ্চাকাঙ্ক্ষা ব্যক্তিদের ভূমিকা, এটা বিপ্লবের কারণ। 5 নাম্বার ক্ষমতার অসম বন্টন। অ্যারিস্টটল বলেছেন রাষ্ট্রের মধ্যে কেউ বেশি ক্ষমতা ভোগ করেন, ক্ষমতার অধিকারী হন, কেউ কম ক্ষমতার অধিকারী হন। আবার অধিকাংশ মানুষ তাদের হাতে কোনো ক্ষমতা থাকে না। তো যাদের হাতে ক্ষমতা থাকে, যাদের হাতে ক্ষমতা থাকে তারা ক্ষমতাকে ব্যবহার করে সাধারণ মানুষের উপর অত্যাচার করে। যারা ক্ষমতা থেকে বঞ্চিত থাকে, একটা দেশ কিন্তু সবাই পরিচালনা করবে না। যদিও গ্রিসের নবরাষ্ট্রে প্রত্যক্ষ গণতন্ত্র ছিল, সেই প্রত্যক্ষ গণতন্ত্রের প্রেক্ষাপটে অ্যারিস্টটল তার বিপ্লবের কারণগুলিকে উল্লেখ করেছেন। কিন্তু সেই নগর রাষ্ট্রের রাজতান্ত্রিক ব্যবস্থাতে গ্রিসের কোনো জায়গাতে অলিগার্কি গোষ্ঠীতন্ত্র, কোনো কোনো নগর রাষ্ট্রে অভিজাত তান্ত্রিক সরকার তৈরি হয়েছিল। অ্যারিস্টটল গণতন্ত্রকে সমর্থন করেননি। গণতন্ত্রের চেয়ে তিনি রাজতন্ত্রকে শ্রেষ্ঠ শাসন ব্যবস্থা বলে মনে করেছেন। কিন্তু তবু রাজার অনেক সততা থাকবে, গুণ থাকবে, বুদ্ধি থাকবে, ন্যায়পরায়ণ হবেন রাজা, শিক্ষিত হবেন, ভালো মানুষ হবেন না, রাজার নাগরিক হবেন, সুনাগরিক হবেন, তাহলে রাজা ভালো রাজা হবেন। তাহলে সেই যারা ক্ষমতায় যান তারাও তাদের ক্ষমতাকে তারা আরো বেশি বাড়াতে চান। তারা
ক্ষমতা থেকে বঞ্চিত মানুষদের সঙ্গে ভালো ব্যবহার করেন না, অহংকার করেন, ক্ষমতার দম্ভ তারা প্রকাশ করেন। 6 নাম্বার, ভয় এবং নিরাপত্তার অভাব। একটা রাষ্ট্রের জনগণের মধ্যে যখন ভয় সৃষ্টি হয়, যখন ভাবে যে আমাদের আর নিরাপত্তা নেই, আইনের অনুশাসন নেই, আইন মানছে না, দুষ্কৃতিকারীদের রাজত্ব কায়েম হয়েছে, আর দুষ্কৃতিকারীদের বাহুবলে বলিয়ান ব্যক্তিদের শাসক সমর্থন করেন। শাসক পরোক্ষভাবে এদের সাহায্যে সাধারণ মানুষের উপর অত্যাচার চালায়, যারা অর্থের বিনিময়ে এই কাজটা করেন তারা রাজার পক্ষে হন। সুতরাং এইরকম একটা ভয় যুক্ত পরিবেশ, ভীতি মূলক সমাজ ব্যবস্থাতে দেখা যায়, তখন মানুষ কিন্তু ভয়ে, তাদের নিরাপত্তার অভাবে, তাদের পিছনে সত্যি সত্যি দেওয়ালে পিঠ থেকে যায়, তখন তারা বিদ্রোহ করে। এটা কিন্তু বিপ্লবের একটা কারণ। 6 নাম্বার হলো। 7 নাম্বার, অ্যারিস্টটল বলেছেন মনস্তাত্ত্বিক কারণ। দেখো, জনগণের অনেক অভাব আছে, জনগণের উপর নির্যাতন চলছে, তাদের মনে একটা প্রতিশোধ গ্রহণ করার মানসিকতা তৈরি হয়। এটা হচ্ছে মনস্তাত্ত্বিক কারণ। কোন মানুষ তারা জীবনে বেঁচে থাকার জন্য তাদের প্রতিবাদ করার মানসিকতা তৈরি হয়ে যায়, তারা একটা আদর্শকে অবলম্বন করে যে আমরা প্রতিবাদ করব। এই আদর্শ মধ্য দিয়ে তারা উত্তেজিত হয়, তারা বিপ্লবের দিকে এগিয়ে যায়। 8 নাম্বার, ন্যায় বিচারের অনুভূতি। শাসকের দুর্নীতি, শাসকের স্বজন পোষণ, শাসকের অত্যাচার, শাসক আইনকে নিজের স্বার্থে, শাসক আইনকে ধনীদের স্বার্থে ব্যবহার করে, শাসক বিচার ব্যবস্থাকে ধনীদের স্বার্থে ব্যবহার করে, বিচারের নামে প্রহসন করেন। এই সব দেখে জনগণের মধ্যে একটা ন্যায়ের ধারণা গড়ে ওঠে, যেটা অন্যায় শাসকের, এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই স্বার্থপরতা, এই জনস্বার্থ বিরোধী কাজ, এই অসৎ, অদক্ষ, অযোগ্য ব্যক্তিদের যে প্রশাসনে নিযুক্ত করা হয়েছে, এদের বিরুদ্ধে লড়াই করতে হবে। তখন তারা বিপ্লবের দিকে পা বাড়ায়। নেক্সট হচ্ছে 9 নাম্বার, কিছু ব্যক্তির হাতে চরম ক্ষমতা যদি রাষ্ট্রের থাকে, সংখ্যাগরিষ্ঠ জনগণকে ক্ষমতা থেকে বঞ্চিত রাখা হয়। সংখ্যাগরিষ্ঠ জনগণ শাসন ক্ষমতায় যেতে পারে না, শাসন ক্ষমতায় যাবে মুষ্টিমেয় ব্যক্তি। আর এই ব্যক্তিদের সৎ হতে হবে, এই ব্যক্তিদের ত্যাগ স্বীকার করতে হবে, এই ব্যক্তিদের জনমতকে গুরুত্ব দিতে হবে। কিন্তু তারা সংখ্যাগরিষ্ঠ মতকে যখন গুরুত্ব দেয় না, তখন জনগণ তাদের আর সম্মান দেয় না, শাসককে সম্মান দেয় না। তারা সরকারি ব্যবস্থাপনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে, বিপ্লব শুরু করে। 10, আঞ্চলিক সামাজিক অর্থনৈতিক বৈষম্য। একটা রাষ্ট্রের কোন অঞ্চলে বেশি উন্নয়ন, কোন অঞ্চলে কম উন্নয়ন, কোন অঞ্চলে মাঝারি ধরনের উন্নয়ন, শাসকের সমদৃষ্টিভঙ্গি নেই। একটা গোটা রাষ্ট্র ব্যবস্থার ভৌগোলিক সীমানার মধ্যে শাসকের সমদৃষ্টি থাকতে হবে। সেটা যখন না থাকবে, তখন যে অঞ্চল সামাজিক দিক থেকে বঞ্চিত, সামাজিক মর্যাদা পাচ্ছে না, যে অঞ্চলের মানুষ অর্থনৈতিক দাবি পূরণ হচ্ছে না, তাদের পরিষেবামূলক কাজ তারা পাচ্ছে না, তখন তাদের মনের মধ্যে ক্ষোভ সৃষ্টি হবে। তাই শাসকের ফলে, দৃষ্টিভঙ্গির ফলে একটা দেশের আঞ্চলিক বৈষম্য সৃষ্টি হয়। আর আঞ্চলিক বৈষম্য যখনই সৃষ্টি হয়, তখনই তোমার
সেটা সেটার মধ্যে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়। অর্থ বৈষম্য, একটা অঞ্চলের অর্থনৈতিক উন্নতি, পরিষেবামূলক কাজ, রাস্তাঘাট, উন্নয়নমূলক কাজ হয়, আর একটা অঞ্চলে হয় না। যে অঞ্চলে হয় না সে অঞ্চলের মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হবে, আগামী দিনে তাদের বিপ্লবী মানসিকতা তৈরি হয়ে যাবে। 10-11 জনপালন কৃতক এবং সামরিক দুর্নীতি। রাষ্ট্রকৃতক হচ্ছে জনপালন কৃতক। সরকারের নীতি নির্ধারক সরকার করে, তাদের অভিজ্ঞতা থাকে না, কিন্তু প্রশাসনে যারা থাকেন তাদের অভিজ্ঞতা অনেক। তারা ধারাবাহিকভাবে ক্ষমতায় আছেন, তারা সরকারি নীতিকে বাস্তবে রূপায়িত করে। তাদের মধ্যে যদি দুর্নীতি থাকে, তারা যদি সরকারের প্রতি আনুগত্য প্রকাশ না করে, জনপালন কৃতকরা, সরকারি কর্মচারীরা, তাহলে জনগণ কিন্তু এই রাষ্ট্রকৃতকদের বিরুদ্ধে প্রতিবাদ করবে, তারা বিপ্লব করবে জনগণ। আর সামরিক দুর্নীতি, বিদেশের কাছে তথ্য সামরিক বিভাগে থেকে পৌঁছে দেয় অর্থের বিনিময়ে, এটা তাদের দুর্নীতি। বা যুদ্ধ এমন ভাবে করে যে শত্রুপক্ষকে পরোক্ষভাবে সাহায্য করা, এই সব দুর্নীতির বিরুদ্ধে জনগণ কিন্তু বিপ্লবের দিকে এগিয়ে যায়। 12 নম্বর, রাষ্ট্রের মধ্যে বসবাসকারী বিভিন্ন জাতি থাকে, এই জাতিগুলি জাতি বিদ্বেষ থাকে, ধর্মীয় বিষয় থাকে, সামাজিক কুসংস্কার বিষয় থাকে। এগুলো শাসকরা এই বিভেদগুলো তৈরি করে, ধর্মীয় বিভাজন তৈরি করে, সামাজিক বৈষম্য তৈরি করে, বিভিন্ন জাতিতে জাতিতে মতবিরোধ যাতে হয় সেই চেষ্টা কিন্তু শাসক শ্রেণী করে। আর যখন বুঝতে পারে শাসকরা এটা করছে, তখন কিন্তু শাসকের বিরুদ্ধে জনগণ বিপ্লব করবে। অ্যারিস্টটলের 13 নম্বর যুক্তি বিপ্লবের কারণ হিসাবে তিনি বলছেন যে একটা রাষ্ট্রে ধারাবাহিকভাবে যদি বিদেশের মানুষ আগমন ঘটে, বিদেশের লোক আসতেই থাকে, তখন ভবিষ্যতে তারা কিন্তু এই রাষ্ট্রের ভূখণ্ডকে ভালোবাসতে শেখে না। তারা সুযোগ পেলে ভবিষ্যতে বিপ্লব করবে। তাই বিদেশ থেকে আগত ব্যক্তিরা আসা মানে বিপ্লবের বীজ রোপণ করা। তাই অ্যারিস্টটল এটাকেও বিপ্লবের কারণ বলেছেন। তাহলে আমরা দেখলাম অ্যারিস্টটল 13টা পয়েন্ট বিপ্লবের কারণ হিসাবে তুলে ধরেছেন। এবার আমরা আলোচনা করব অ্যারিস্টটল বিপ্লবকে শ্রেণী বিভাজন করেছেন। অ্যারিস্টটল বিপ্লবকে 2 ধরনের বিপ্লব বলেছেন। এক, শাসন ব্যবস্থার পরিবর্তন, এক ধরনের বিপ্লব। শাসন ব্যবস্থা যেটা আছে সেটার পরিবর্তে নতুন একটা শাসন ব্যবস্থা কিছু পরিবর্তন করে নতুন কিছু তৈরি করা। আবার আরেক ধরনের বিপ্লব হয় একই শাসন ব্যবস্থার ভিতরে শাসকদের পরিবর্তন। একরকম বিপ্লব আছে যে শাসন ব্যবস্থার মৌলিক পরিবর্তন ঘটালে একটা বিপ্লব। আরেক ধরনের বিপ্লব আছে শাসকদের শাসন ব্যবস্থার সিস্টেমের পরিবর্তন করা হলো না, আর্থসামাজিক রাজনৈতিক ব্যবস্থার মৌলিক পরিবর্তন হলো না, শুধু শাসকের পরিবর্তন হলো। আর এক ধরনের বিপ্লব। তাহলে 2 ধরনের বিপ্লব আমি বললাম। অ্যারিস্টটলের মানে বিপ্লব প্রতিরোধের ব্যবস্থার তত্ত্ব আছে। তাহলে বিপ্লব কাকে বলে? বিপ্লবের 13টা কারণ অ্যারিস্টটল আলোচনা করেছেন। তারপরে বিপ্লবের 2 ধরনের, শাসন ব্যবস্থার পরিবর্তন একটা বিপ্লব, আর এক ধরনের বিপ্লব হলো শাসন ব্যবস্থাকে বজায় রেখে সরকারের পরিবর্তন, শাসকদের পরিবর্তন। এই আর বিপ্লব প্রতিরোধের ব্যবস্থা, অ্যারিস্টটল বিপ্লব প্রতিরোধের ব্যবস্থার কথা উল্লেখ করেছেন। কি উল্লেখ করেছেন? 1 নম্বর, জনগণের আস্থাভাজন সংবিধান রচনা করতে হবে। যে সংবিধান জনগণের আস্থা অর্জন করতে পারবে এমন সংবিধান তৈরি করতে হবে, সংবিধান সংস্থা সেরকম তৈরি করবে। যেমন ধরো ভারতের সংবিধান 2 বছর 11 মাস 18 দিন ধরে তৈরি হয়েছে।
এটা গণভোটে দেওয়া দরকার ছিল, গণভোটের যাচাই না করেই চালু করেছে। অবশ্য জনগণ ভোট দিচ্ছে, মেনে নিয়েছে। আমি একটা উদাহরণ দিলাম, কিন্তু সংবিধান যখন তৈরি হবে সেই সংবিধানটা কে যাতে জনগণ মেনে চলে সেই রকম সংবিধান তৈরি করলে সেই রাষ্ট্রে কিন্তু বিক্ষোভ হবে না, সেই রাষ্ট্রে কিন্তু তোমার কি বলবো বিপ্লব হবে না। বিপ্লবকে প্রতিরোধ করা যেতে পারে। সংবিধান এমন ভাবে তৈরি করতে হবে যে সংবিধানকে জনগণ সমর্থন করবে। রাষ্ট্রের উন্নতি এবং জনগণ আনুগত্য প্রকাশ করবে এমন একটা সংবিধান। সংবিধানকে মান্য করে না এমন সংবিধান যদি তৈরি হয় তাহলে কিন্তু বিপ্লবের আশঙ্কা থাকবে। যেমন বাংলাদেশে এখন সরকার আছে, এ কিন্তু নতুন সংবিধান তৈরি করেনি, আগের সংবিধান অনুযায়ী ডক্টর ইউনূস দেশ চালাচ্ছেন। তাই এখানে বিপ্লবের কিন্তু সম্ভাবনা আছে। দুই নম্বরের বিপ্লব প্রতিরোধ করতে গেলে শাসককে ত্রুটিহীন প্রশাসন গড়ে তুলতে হবে। ত্রুটিহীন প্রশাসন গড়ে তুললে কি বিপ্লবের সম্ভাবনা কম থাকবে। প্রশাসকরা নিজেদের স্বার্থে প্রশাসনকে ব্যবহার করবেন না, জনগণের স্বার্থে প্রশাসনকে ব্যবহার করতে হবে। প্রশাসনের মধ্যে সততা থাকতে হবে, প্রশাসনের মধ্যে নিরপেক্ষতা থাকতে হবে, প্রশাসনের মধ্যে কোনটা ন্যায় কোনটা অন্যায় খুঁজে বের করার ক্ষমতা থাকতে হবে। তাহলে কিন্তু বিপ্লবকে প্রতিরোধ করা যাবে, একটা রাষ্ট্রে বিপ্লব হবে না। তিন নাম্বার হচ্ছে নাগরিকদের শিক্ষিত করতে হবে। একটা রাষ্ট্রের নাগরিকরা যদি শিক্ষিত হন, সচেতন হন, তারা বিপ্লব করবেন না। বিপ্লব মানে হলো সম্পদের ড্যামেজ। বিপ্লব করতে গিয়ে অনেক মানুষের প্রাণ চলে যাবে। তাই কেন বিপ্লব করবে? তাই বিপ্লবকে প্রতিরোধ করতে গেলে নাগরিক যদি সচেতন হয়, আর নাগরিকের মধ্যেই শাসক, শাসক তো আকাশ থেকে পড়বে না, জনগণ সবাই যদি সচেতন হয় তাহলে ডেমোক্রেটিক পদ্ধতিতে যদি শাসক নির্ধারিত হয়, জনগণ ঠিক করে, সেই জনগণ সঠিক শিক্ষিত মানুষকেই সরকারে পাঠাবে, দায়িত্ব দেবে, কি তাই তো? তাহলে এক্ষেত্রে জনগণ শিক্ষিত হলে কি হবে? তোমার বিপ্লবের সম্ভাবনা থাকবে না। শিক্ষার অধিকার রাষ্ট্রকে দিতে হবে, নাগরিকরা শিক্ষার অধিকার পাবে। অ্যারিস্টটল শিক্ষা তত্ত্বে উল্লেখ করেছে কম্পালসারি প্রাথমিক শিক্ষা প্রত্যেকটা মানুষকে দিতে হবে। এ কে দেবে? রাষ্ট্রের দায়িত্ব এটা। আর রাষ্ট্র এই শিক্ষার বিস্তার ঘটাতে পারলে, নাগরিকদের শিক্ষিত করতে পারলে বিপ্লবের সম্ভাবনা কম থাকবে। চার নাম্বার বিপ্লব প্রতিরোধের জন্য দরকার, শাসক সবসময় অন্যায় অবিচার অত্যাচার করা থেকে দূরে থাকবে। শাসককে সবসময় ভাবতে হবে আমি অন্যায় কাজ করব না, আমি অবিচারমূলক কাজ করব না, আমি ন্যায় প্রতিষ্ঠিত করব, আমি কোনটা উচিত কোনটা উচিত নয় বুঝে কাজ করব, আমি আমি অপরাধীকে শাস্তি দেব অপরাধের মাত্রা অনুযায়ী। অপরাধ কম বেশি শাস্তি কাম্য নয়। আবার অপরাধ বেশি কম শাস্তি, আইনের অনুশাসন চলবে না। অন্য নাগরিকরা কিন্তু আইনকে মানবে না, শাসককে মানবে না। তাই চুলচেরা বিচার করে শাসককে বিচার ব্যবস্থাকে পরিচালনা করতে হবে। শাসক নিরপেক্ষ হবে, তাহলে কিন্তু বিপ্লবের সম্ভাবনা থাকবে না। দেখো, অন্যায় অবিচার অত্যাচার নিপীড়ন, জনগণকে গুরুত্ব না দেওয়া,
এগুলি হচ্ছে বিপ্লবের সূতিকা গৃহ। এগুলো থাকলে কিন্তু বিপ্লব হবেই। 5 নাম্বার, বিপ্লবের পূর্বাভাস আইন অমান্য। অ্যারিস্টটল বলছেন যে আইন অমান্য জনগণ যদি করে তাহলে বুঝতে হবে ভবিষ্যতে বিপ্লব হওয়ার সম্ভাবনা আছে। তাই আইন অমান্য জনগণ করবে না, জনগণকে আইন মেনে চলতে হবে, জনগণকে দায়িত্বশীল করতে হবে। তবে তিনি বলেছেন যে শাসক শ্রেণী তারা কিন্তু আইনের ঊর্ধ্বে নয়, শাসক শ্রেণীও অন্যায় করলে আইন দ্বারা শাস্তি পাবে, আর তাদের দেখে জনগণ আইনকে মানবে, যেহেতু শাসকরা মানছে। আর শাসকরাই যদি আইনকে না মানেন তাহলে সাধারণ মানুষের মধ্যে একটা একটা মানসিক পরিবর্তন আসবে, আইনের প্রতি আস্থা হারিয়ে যাবে। আর আইন সুবিচার করে না, যে শাসক আইন মানে না তারা কিন্তু সেই আইনকে জনগণের উপর নিরপেক্ষভাবে প্রয়োগ করতে পারে না। আইনের চোখে সবাই সমান অধিকার পায় না, আইন সবাইকে সমান চোখে দেখে না। তাই সঠিক আইন সঠিকভাবে প্রয়োগ করা এটা শাসকের দায়িত্ব, আর সেই আইনকে জনগণ মেনে চলবে। আর জনগণের উচিত আইন মান্য করা। যদি জনগণ আইন অমান্য করে তাহলে বুঝতে হবে ভবিষ্যতে রাষ্ট্রের বিরুদ্ধে এই জনগণ বিপ্লব করতে পারে। এ ব্যাপারে শাসককে সচেতন করতে হবে। 6 নাম্বার, মধ্যপন্থা শাসন ব্যবস্থা গ্রহণ। এটা যদি করা যায়, অ্যারিস্টটল বলছেন মধ্যপন্থা শাসন, উগ্রবাদী শাসন হলে অর্থাৎ শক্তির মাধ্যমে জনগণকে শাসন করা হচ্ছে, জনগণের অভাব অভিযোগ কথা বার্তা, তাদের চাহিদা, নিত্য নতুন যে চাহিদা, শাসক যদি এসব ব্যাপারে কর্ণপাত না করেন, অবহেলা করেন, না করে তাদের উপরে শক্তি প্রয়োগ করে তাদেরকে আইন মানতে বাধ্য করছে, শাসকের কথা মানতে বাধ্য করছে, তার সামরিক শক্তির মাধ্যমে, তার পুলিশ বাহিনীর মাধ্যমে, মিলিটারি বাহিনীর মাধ্যমে জোর করে দমিয়ে রাখছে। একে বলা হয় উগ্রবাদী শাসন ব্যবস্থা, স্বৈরাচারী শাসন ব্যবস্থা। এই ধরনের শাসন ব্যবস্থা যদি হয় তাহলে রাষ্ট্রের জনগণের মধ্যে বিক্ষোভ বিক্ষোভ দানা বাঁধবে, অসন্তোষ দানা বাঁধবে, তারা বিপ্লবের আকারে ফেটে পড়বে একদিন। আর যদি শাসন যদি খুবই নম্র হয়, দুর্বল হয়, তাহলে কিন্তু জনগণ কিন্তু সেই শাসনকে মানবে না। উগ্রবাদী হলে যেমন জনগণ ভয়ে মানবে, ভয়ে আইনকে মেনে চলবে, এটাকে স্বাভাবিক আনুগত্য নয়। এই উগ্রবাদী শাসনের মধ্যে বিপ্লবের বীজ নিহিত আছে। আবার যদি যদি দুর্বল শাসন ব্যবস্থা হয় তাহলেও কিন্তু জনগণ মানবে না, আইনের অনুশাসনকে মানবে না। সবল হতে হবে, আবার আবার জনগণের প্রতি দরদ থাকতে হবে, জনহিতৈষী হতে হবে শাসককে, প্রজাহিতৈষী হতে হবে শাসককে, কল্যাণকামী হতে হবে, প্রজাদের ভালোবাসতে হবে। তাহলে সেই শাসনকে মেনে নেবে এবং জনগণ স্বাভাবিকভাবে আইনের প্রতি আনুগত্য প্রকাশ করবে, আইনকে মেনে চলবে। তাহলে খুব দুর্বল শাসনও নয়, মধ্যপন্থা শাসন ব্যবস্থা গ্রহণ করলে অ্যারিস্টটল বলেছেন বিপ্লবের সম্ভাবনা কম থাকবে। 7 নাম্বার, অ্যারিস্টটল বলছেন একটা রাষ্ট্রে বিপ্লবের মাথা ছাড়া দিতে না পারে যাতে, তার জন্য বিদেশিদের বিভিন্ন অধিকার রাষ্ট্রের দেওয়া উচিত না। আবার বিদেশিদের রাষ্ট্রের বড় বড় পদে নিয়োগ করা ঠিক না। যদি প্রশাসনের বড় বড় পদে বিদেশিদের স্থান দেওয়া যায় তাহলে ভবিষ্যতে কিন্তু তারা কিন্তু তার নিজের দেশের
সঙ্গে দেশকে যুক্ত করবার জন্য তারা বিপ্লব করতে পারে। সুতরাং এটা করা যাবে না, বিদেশিদের উচ্চ পদে গুরুত্ব পদে নিয়োগ করা যাবে না। তাহলে যদি নিয়োগ করা হয় তাহলে কিন্তু বিপদ আছে। তাই তাই বিপ্লব থেকে দেশকে রক্ষা করতে গেলে রাষ্ট্রের মঙ্গলের কথা ভেবে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বিদেশিদের উচ্চ পদে নিয়োগ করা যাবে না। তাহলে নিয়োগ না করলে বিপ্লবের সম্ভাবনা থাকবে না। 8 নম্বর, নাগরিকদের মধ্যে বিপ্লব দূর করতে হলে নাগরিকদের মধ্যে দেশপ্রেম তৈরি করতে হবে। দেশের ভাষা, শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য এগুলিকে ভালোবাসতে শিখতে হবে। জাতীয়তাবাদ, দেশপ্রেম রাষ্ট্রের নাগরিকদের মধ্যে তুলে দিতে হবে, সুনাগরিক করতে হবে নাগরিকদের। তাই তাদের মধ্যে এগুলো যদি থাকে, তাদের মধ্যে উদ্যম, উৎসাহ দেশের প্রতি বেড়ে যাবে। তারা দেশকে বিপদের হাত থেকে বাঁচাবে, বিপ্লবের পথে তারা যাবে না। নেক্সট 9 নম্বর, সম্পদ এবং সম্মানের অসাম্য মানুষকে বিদ্রোহী করে। দেশের শাসককে, রাষ্ট্রের শাসককে ভাবতে হবে সম্পদ যাতে কিছু মুষ্টিমেয় ব্যক্তির হাতে চলে না যায়। কিছু মানুষ ধনী হয়ে গেলে তারা অহংকারী হয়, তারা দরিদ্র মানুষের উপর অত্যাচার করে, তারা আইনকে নিজের স্বার্থে ব্যবহার করে, তারা বিচার ব্যবস্থাকে নিজের স্বার্থে ব্যবহার করে, শাসক শ্রেণীকে তারা নিজেদের স্বার্থে ধনীকরা ব্যবহার করে, ধনীরা। তাই দেশের সম্পদ যাতে কিছু মানুষের হাতে চলে না যায় তার জন্য শাসককে দায়িত্ব পালন করতে হবে। আর দেশের অধিকাংশ মানুষ যেন গরিব না হয়ে যায়। এই যে অর্থ বৈষম্য, এই অর্থ বৈষম্য বিপ্লবের একটা মূল কারণ। তাই তাই শাসককে দরিদ্র মানুষকে পুরস্কার দিতে হবে। ধনীদের যেমন শাসক পুরস্কার দেয়, তেমনি দরিদ্র মানুষকেও পুরস্কার দিতে হবে। আর ধন বৈষম্য যতটা পারা যায় শাসক সেই বৈষম্য দূর করবে। জনগণের অর্থ, জনগণের বিবেচনার পরীক্ষার জন্য তাহলে এর ভিত্তিতে তাহলে বন্টন ব্যবস্থাকে গুরুত্ব দিতে হবে। 10 নম্বর, প্রশাসনের সবকিছু বিশেষ করে জনগণের অর্থ জনগণ বিবেচনা করবে। জনগণ যে কর দেয় এবং কোন কোন খাতে ব্যয় হয় সেটা যদি জনগণকে অবহিত করা যায় তাহলে সেই জনগণ বিপ্লবের দিকে যাবে না। জনগণ চাই স্বচ্ছভাবে, সৎভাবে শাসন চলুক। জনগণ চাই প্রশাসন নিরপেক্ষভাবে চলুক। জনগণ চাই সব মানুষের অধিকার প্রশাসন সমানভাবে প্রতিষ্ঠিত করুক। নেক্সট হচ্ছে 11 নম্বর, শাসক ধনীদের বুঝাবে দেশের মধ্যে ধনীদের সম্পদ বেশি, ধনীদের বোঝাবে তোমাদের সম্পদ নিরাপদে থাকবে। গরিবদের আর বোঝাবে এবং সামাজিক মর্যাদা পুনরায় বন্টন করতে হবে। সামাজিক মর্যাদা দরিদ্রদের দিতে হবে, দরিদ্র মানুষকে রিওয়ার্ড দিতে হবে, পুরস্কার দিতে হবে, তাদের সম্মান জানাতে হবে। তাহলে এটা গণতন্ত্রের ক্ষেত্রে, গণতন্ত্রে ধনী আরো ধনী হয়, সম্পদ কেন্দ্রীভূত হয়, সম্পদের উপর ব্যক্তিগত মালিকানা থাকার ফলে। তাই ধনীদের বোঝাতে হবে যে তোমাদের সম্পদ নিরাপদে থাকবে। আর যদি অভিজাত তন্ত্র হয়, গোষ্ঠীতন্ত্র হয়, তাদের ক্ষেত্রে জনগণকে ন্যায্য মনে করতে হবে। অর্থাৎ অ্যারিস্টটল গণতান্ত্রিক সরকারকে সমর্থন করেননি। গণতান্ত্রিক সরকারে ধনীরা আরো ধনী হয়, গরিবরা আরো গরিব হয়। তাই এক্ষেত্রে সরকার ধনীদের সম্পদের নিরাপত্তা রক্ষা করবে আর জনগণকেও পাশাপাশি সরকার কি করবে, জনগণের জন্য কল্যাণমূলক কাজ করবে। আর গোষ্ঠীতন্ত্রে গোষ্ঠী শাসনকে, অভিজাতদের শাসনকে
মেনে নেওয়ার জন্য দরিদ্র মানুষকে বোঝাবে যে গোষ্ঠীতন্ত্র ভালো। অ্যারিস্টটল রাজতন্ত্রকে সমর্থন করেছেন, গোষ্ঠীতন্ত্রকে সমর্থন করেছেন এবং পলিটিকে মিশ্র শাসন ব্যবস্থাকে সমর্থন করেছেন, অভিজাত তন্ত্রকে সমর্থন করেছেন। কিন্তু সব শাসনই কিন্তু বিকৃত রূপ আছে, সব শাসনই কিন্তু স্বৈরতন্ত্র হতে পারে। কোন স্বৈরতান্ত্রিক সরকারকে অ্যারিস্টটল সমর্থন করেননি। লাস্ট হচ্ছে অ্যারিস্টটল বলেছেন যে স্বৈরতন্ত্রে বিপ্লবের প্রতিরোধে কি কি ব্যবস্থা নেওয়া হবে। স্বৈরতান্ত্রিক সরকার যেখানে যেখানে ভালো গোয়েন্দাগিরি ব্যবস্থা রাখতে হবে। একটা রাষ্ট্র স্বৈরতন্ত্র কায়েম হয়েছে, সেই স্বৈরতান্ত্রিক রাষ্ট্রে বিপ্লবকে কিভাবে প্রতিরোধ করতে হবে সে ব্যাপারে অ্যারিস্টটল প্রথম যুক্তি, ভালো গোয়েন্দাগিরির ব্যবস্থা করতে হবে স্বৈরতান্ত্রিক শাসনে। 2, সম্প্রসারণ ও আক্রমণের নীতি গ্রহণ করতে হবে। শৈরিক ক্ষমতা দিয়ে কোন বিপ্লব দানা বাঁধলে সেটাকে আক্রমণ করে ধ্বংস করে দিতে হবে। 3, ধারাবাহিকভাবে ভয় বিপদ বা ভয় সৃষ্টি করে বিশেষ করে জনগণের মধ্যে শত্রুদের কাছে জনগণের মধ্যে যারা শত্রু স্বৈরাচারী সরকারের, তাদের মধ্যে ভয় তৈরি করতে হবে। আর এমনিতেও জনগণের মধ্যে একটা ভয় ভীতি বিপদ আবহাওয়া তৈরি করবে স্বৈরতন্ত্রে, তাহলে বিপ্লবকে প্রতিরোধ করা সম্ভব হবে। নেক্সট 4 নাম্বার, নাগরিকদের বৌদ্ধিক জীবনের বিকাশ ঘটাতে হবে। নাগরিকদের বুদ্ধিগত জ্ঞান ভান্ডারকে বাড়াতে হবে। 5, অরাজনৈতিক কাজে জনগণকে ব্যস্ত রাখতে হবে। জনগণ যাতে রাজনীতির দিকে উদাসীন থাকে, তাহলে স্বৈরতন্ত্র কায়েম করার সুবিধা। জনগণ যাতে রাজনৈতিক কাজে অংশ নিতে সময় না পায়, সেই দিকে স্বৈরতান্ত্রিক সরকারকে খেয়াল রাখতে হবে। 6, স্বৈরতান্ত্রিক সরকারকে খেয়াল রাখতে হবে জনগণকে দরিদ্র করে রাখতে হবে, যাতে অবিরাম অর্থনৈতিক সমস্যায় জর্জরিত থাকে। তারা জীবনে বেঁচে থাকার জন্য অর্থ উপার্জনের জন্য ব্যস্ত থাকবে, এতটা দারিদ্রতা সৃষ্টি করে রাখবে স্বৈরতান্ত্রিক সরকার, তাহলে বিপ্লবের সম্ভাবনা কম। নেক্সট, অ্যারিস্টটল বলেছেন যে জনগণের বিভিন্ন স্বৈরতান্ত্রিক সরকারে জনগণের মধ্যে বিভিন্ন জাতি আছে, বিভিন্ন সম্প্রদায় আছে। স্বৈরতান্ত্রিক সরকার এই বিভিন্ন জাতির মধ্যে বিরোধ বাঁধিয়ে রাখবে। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি যাতে গড়ে না ওঠে, সম্প্রদায় বিভেদ, স্বৈরতান্ত্রিক সরকারের এটা কাজ, তাহলে কিন্তু বিপ্লব হবে না। দেখো, শোষিত বঞ্চিত মানুষ বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে থাকে, বিভিন্ন ধর্মের মধ্যে থাকে, বিভিন্ন অঞ্চলের মধ্যে থাকে। এগুলো যদি স্বৈরতান্ত্রিক সরকার এগুলো কৃত্রিম ভাবে আরো বৃদ্ধি করে, তাহলে তারা জনগণ নিজেরাই কিন্তু দ্বন্দ্বে লিপ্ত থাকবে। স্বৈরতান্ত্রিক সরকারের যে অনাচার অবিচার অত্যাচার, সেগুলো তারা উপলব্ধি করতে পারবে না। নেক্সট হচ্ছে দেখো 8 নাম্বার, জনগণের মধ্যে ধর্মীয় অনুষ্ঠানে স্বৈরতান্ত্রিক সরকারকে যেতে হবে। পূজা পার্বণে স্বৈরাচারী সরকার যাবে। দেখো, স্বৈরাচারী সরকার হলে অ্যারিস্টটল বলেছেন কি কি ব্যবস্থা নেবে তারা, এগুলো বাস্তবের সঙ্গে অনেক মিল আছে। দেখবা, পুজো অনুষ্ঠানে যাই, রাজনৈতিক নেতারা শাসকরা যান, খুশি করতে যান, পূজা করা, ধর্ম পালন করা একান্ত বিবেকের ব্যাপার। এটা কিন্তু কোনো বাহ্যিক আড়ম্বরপূর্ণ না, কিন্তু এটাকে জনগণকে খুশি করার জন্য বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে শাসকরা যাচ্ছে। স্বৈরাচারী সরকার এটা করে থাকে। নেক্সট 9 নাম্বার, যতটা সম্ভব সামাজিক সহানুভূতি অর্জন করতে হবে। শাসক ধরে এত খারাপ কাজ করছে, তবু কিন্তু জনগণের
কাছে শাসকের ভাবমূর্তি ভালো ভালো এটা তুলে ধরতে হবে, মিডিয়াকে ব্যবহার করতে হবে। অ্যারিস্টটলের এই যে বক্তব্য যে স্বৈর সরকারে স্বৈরতন্ত্রে বিপ্লব প্রতিরোধে যে বিভিন্ন ব্যবস্থা, তার মধ্যে যতটা সম্ভব সামাজিক সহানুভূতি অর্জন করতে হবে, এক কথায় জনসমর্থন আদায় করতে হবে। নেক্সট হচ্ছে দেখো, সামাজিক পদের জন্য যথাযথ সম্মান দেওয়া। স্বৈরতান্ত্রিক সরকার বিপ্লব প্রতিরোধের জন্য সামরিক পদের জন্য যথাযথ সম্মান দেওয়া হয়। 11, বিলাসবহুল ও আড়ম্বরপূর্ণ জীবন যাপন করে জনগণের মধ্যে ভয় সৃষ্টি করা, যে আমি একটা শাসক, সবসময় একটা বাগাড়ম্বরপূর্ণ একটা ব্যবহার, অহংকারী ব্যবহার, লোকে ভয় পাবে। তখন কিন্তু এই শাসকের বিরুদ্ধে ওরে বাবা লড়াই করা যাবে না, বিপ্লব থেকে তারা দূরে থাকবে। তাই অ্যারিস্টটল বলছেন বিলাসবহুল জীবন, আড়ম্বরপূর্ণ জীবন, মানে যারা স্টাইলিস্ট হতে হবে শাসককে, তাহলে জনগণের মধ্যে ভয় সৃষ্টি হবে, তারা বিপ্লবের পথে পা দিবে না। নেক্সট হচ্ছে 12 নম্বর, ব্যক্তিগত অনুগ্রহ করা। শাসক, স্বৈরাচারী শাসক কি করে? ব্যক্তিগত ভাবে মানুষের পাশে দাঁড়ায়। পরিবারে কোনো ব্যক্তির খুব অসহায় অবস্থা, করুণ অবস্থা, স্বজন হারানোর অবস্থা, তার বিপদ হয়েছে এমন অবস্থা, পাশে গিয়ে অনুগ্রহ করা, তাকে আর্থিক সুযোগ দেওয়া, মানসিক সান্ত্বনা দেওয়া। একদিকে এগুলো করলো শাসক, অন্যদিকে অন্য লোক পাঠিয়ে তাকে আক্রমণ করে, তার ক্ষতি করে দেয়। উপরে উপরে ভালো শাসক, আর ওই শাসকই অন্য লোকের দ্বারা কোনো যে অনুগ্রহটুকু মানুষের সামনে, জনগণের সামনে, রাষ্ট্রের জনগণ জানলো যে শাসক কত অনুগ্রহ দেখাইলো, কিন্তু সে কিন্তু অন্য লোক দিয়ে সে তার ক্ষতি করে। এটা হচ্ছে স্বৈরতান্ত্রিক সরকারের বিপ্লব থেকে জনগণকে দূরে রাখে। তাহলে দেখছি যে শাসক ব্যক্তিগতভাবে অনুগ্রহ দেখাচ্ছে আর অন্য লোক দিয়ে তাকে শাস্তি দিচ্ছে। অন্য লোক কিন্তু বুঝতে পারলো, কিন্তু যার উপরে অনুগ্রহ দেখানো হলো সে কিন্তু বুঝতে পারলো না, তাহলে সে কিন্তু বিপ্লবের পথে যাবে না, কিন্তু পরে কিন্তু ধরা পড়ে যায়। 13, জনপ্রিয়তা অর্জনের জন্য অন্যকে অনুগ্রহ প্রদান করা। শাসক কি করে? স্বৈরাচারী শাসক স্বৈরতন্ত্রে জনগণকে অনুদান দেয়, জনগণকে অর্থ দেয়, বিভিন্ন ভাবে পরিষেবা দেয়, জনগণ খুব খুশি, আর বিপ্লব করবে না, ছিটে ফুটে সুযোগ দিচ্ছে, কিন্তু জনগণ নিখুঁত ভাবে ভাবছে না যে এই সাহায্যটুকু পেয়ে আমার কি হবে, আমার ভবিষ্যৎ কি, এই কথা জনগণ কিন্তু ভাবছে না। অ্যারিস্টটল বলছেন যে অনুগ্রহ দেখিয়ে জনগণকে বিপ্লবের রাস্তা থেকে দূরে রাখে, বিরত রাখে। নেক্সট পয়েন্ট হচ্ছে তোমার 14 নম্বর, অসুবিধাজনক শক্তিশালী নেতাদের মুন্ডুচ্ছেদন করা। যারা শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করবে, জনগণকে বুঝাতে যাবে, বিরোধী যারা, তাদের মুন্ডুচ্ছেদ করার ব্যবস্থা করবে স্বৈরতন্ত্রে। তাহলে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থাতে 14টা ব্যবস্থা গ্রহণ করবে শাসক বিপ্লবকে প্রতিরোধ করবার জন্য। দেখো, অ্যারিস্টটল যে বিপ্লবের তত্ত্ব আলোচনা করেছেন, তাতে আমরা দেখলাম যে গ্রীসের নগর রাষ্ট্রগুলিতে যারা শোষিত বঞ্চিত মানুষ, যারা অত্যাচারিত মানুষ, তাদের ক্ষেত্রে তার এই বিপ্লবের তত্ত্ব খুব প্রাসঙ্গিক। আর ওই সমাজ ব্যবস্থার যারা শোষক অত্যাচারী, তাদের পক্ষে এই বিপ্লবের তত্ত্ব অপ্রাসঙ্গিক। কিন্তু অ্যারিস্টটল পরিষ্কার ভাবে শাসকের বিরুদ্ধে কলম ধরতে পারেননি। তার কারণ যারা কৃতদাস মালিক তারাই শাসক, তারা রাষ্ট্রের সৃষ্টিকর্তা, তারা গোয়েন্দা পুলিশ মিলিটারি বাহিনী সৃষ্টিকর্তা, তাদের বিরুদ্ধে
তাদের বিরুদ্ধে দাস ব্যবস্থা, এটা অন্যায়, অবিচার, এটা শোষণ, নিপীড়ন, এই কথা অ্যারিস্টটল বলতে পারেননি। অ্যারিস্টটল বলতে পারেননি, তার গুরু প্লেটো বলতে পারেননি। স্বাভাবিক ব্যবস্থা বলে। তবুও অ্যারিস্টটলের যে তত্ত্ব, অন্যায় অবিচারের বিরুদ্ধে যে আলোচনা করা, বিপ্লবের কারণগুলি তিনি ব্যাখ্যা করেছেন, স্বৈরতন্ত্রে যে বিপ্লবকে প্রতিরোধ করার জন্য শাসক যে যে ব্যবস্থা গ্রহণ করে সেগুলো কিন্তু অন্যায়, তার কথা তিনি আলোচনা করেছেন। তবে এখনকার দিনে যে বিপ্লব এর তত্ত্ব, তার সঙ্গে অ্যারিস্টটলের তত্ত্বের পার্থক্য আছে। কি পার্থক্য আছে? দেখো, অ্যারিস্টটল রাজনৈতিক, সামাজিক, দুর্নীতি এই সবগুলির উপরে গুরুত্ব দিয়েছে। কিন্তু এখনকার দিনে, বর্তমান দিনে যে বিপ্লব হয় তার মূল কারণ হচ্ছে অর্থনৈতিক বিষয়। অ্যারিস্টটল অর্থনৈতিক বিষয়গুলিকে উল্লেখ করেছেন ঠিকই, কিন্তু জোর দেননি। উনি রাজনৈতিক বিষয়কে বেশি গুরুত্ব দিয়েছেন। আর বর্তমানকালে বিপ্লবের রাজনৈতিক দাবি থেকে বিপ্লব। অবশ্য মার্ক্সবাদীরা বলেছেন যে অর্থনীতিতে যাদের প্রাধান্য তারাই কিন্তু উপরিকাঠামো রাজনীতিতে প্রাধান্য বিস্তার করে। আবার নতুন মার্ক্সবাদী গ্রামসি, আলতুসে এরা বলছেন যে না, ওই অর্থনীতিতে যাদের আধিপত্য আছে তারাও উপরিতলে ইমারতে, অর্থাৎ সামাজিক ক্ষেত্রে, নাগরিক সমাজে তারা তাদের অর্থাৎ তাদের শাসক শ্রেণীর যে ভাবধারা, সংস্কৃতি, সেটা নাগরিক সমাজের মাধ্যমে জনগণের মধ্যে চালিয়ে দিচ্ছে। তাই সেক্ষেত্রে শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত, সর্বহারা শ্রেণীর আলাদা একটা পাল্টা ভাবধারা, আদর্শ গড়ে তুলতে হবে শাসকের বিরুদ্ধে। আর তারই মধ্য দিয়ে শ্রমজীবী মানুষের মুক্তি আসবে। এই সেন্সে আলতুসের যে ভাবনা, গ্রামসির যে ভাবনা, অর্থাৎ শাসকের ভাবধারার বিরুদ্ধে, ধনীদের ভাবধারার বিরুদ্ধে গরিবদের ভাবধারা গড়ে তুলতে হবে, এবং পাল্টা ভাবধারা গড়ে তুলে গরিবরা শাসকের ভাবধারাকে মানবে না। সাংস্কৃতিক ক্ষেত্রে বিপ্লব ঘটিয়ে তারপরে রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রে বিপ্লব ঘটাতে হবে। কিন্তু মার্ক্সবাদে অর্থনৈতিক দাবির ভিত্তিতে আদর্শকে অবলম্বন করে তোমার রাজনৈতিক ক্ষমতা দখলের কথা বলেছেন। আর নয়া মার্ক্সবাদীরা সংস্কৃতি ক্ষেত্রে আধিপত্য বিস্তার করে আদর্শগতভাবে সংগঠিত হয়ে অর্থনৈতিক দাবির ভিত্তিতে রাজনৈতিক ক্ষমতা দখল করবে। ওকে, আচ্ছা, অ্যারিস্টটলের এখানে এই বক্তব্যের সঙ্গে অ্যারিস্টটলের তত্ত্বে মিল নাই। যাই হোক, অ্যারিস্টটলের চিন্তা ভাবনাকে, বিপ্লবের তত্ত্বকে গ্রিসের সেই সমাজ প্রেক্ষাপটে, রাষ্ট্র কাঠামোর প্রেক্ষাপটে মূল্যায়ন করব, এবং তাকে সেইভাবে বিচার বিবেচনা করতে হবে। এবং তার বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজ থেকে 2300-2400 বছর আগের কথা। তো সেই প্রেক্ষাপটে তিনি বিপ্লবের তত্ত্ব ব্যাখ্যা করেছেন। আধুনিক যুগে, শিল্পায়নের যুগের প্রেক্ষাপটে বিপ্লবের তত্ত্বের সঙ্গে মিল না থাকলেও তিনি কতগুলি যে বিপ্লবের কারণের কথা বলেছেন, সেটা কিন্তু যুগ যুগ ধরে সেই কারণ অবিনশ্বর থাকবে, সেই কারণগুলো ধ্রুব সত্য থাকবে। যাই হোক, আজকের ভিডিওর আলোচনা তোমরা ভালো করে দেখবে যে অ্যারিস্টটলের বিপ্লবের তত্ত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।